আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাইনিয়ার কলেজ ঢাকা আয়োজিত অনলাইন লাইভ ক্লাস সেশনে আমি মোহাম্মদ মাহবুর রহমান তোমাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। এখনও যারা জয়েন করতে পারোনি বা জয়েন করতেছো বা তোমাদের আশেপাশে বন্ধুরা আছে এখনও জয়েন করেনি, এদেরকে সবাইকে জয়েন করতে বলো। অনেক দিন পর ক্লাস নেওয়া, তাই না? আশা করি সবাই ভালো আছো। পূর্বের ক্লাসগুলি রিলেটেড কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল, কেউ কিন্তু দাওনি। তো সবাই, যেহেতু তোমরা সবাই জানো যে লকডাউন আবার বাড়ছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে লকডাউনটা আরও বাড়াই দিছে, তাই না? তো যেহেতু স্কুল কলেজগুলি দ্রুত খোলার সম্ভাবনা খুব কম, তাই আমাদের উচিত কি বাসায় পড়াশোনাটা বাড়িয়ে দেওয়া, তাই তো? আর যে কোনো সময় স্কুল কলেজ খোলার পর কিন্তু এসএসসি পরীক্ষার জন্য যারা পরীক্ষার্থী আছো এদের জন্য হচ্ছে যে তোমরা সব সময় পরীক্ষার জন্য নিজেকে রেডি রাখতে হবে। যে কোনো সময় পরীক্ষা কিন্তু হয়ে যেতে পারে। তো লাস্ট ক্লাস নেওয়ার পর যোগ বা বিয়োগ নিয়ে আমি আলোচনা করছিলাম লাস্ট ক্লাসগুলিতে। বিভিন্ন সংখ্যা পদ্ধতির আলোকে যে যোগ করা বিয়োগ করা ওইগুলি নিয়ে রিলেটেড যে প্রবলেমগুলি ছিল ওইগুলি নিয়ে আমি আলোচনা করছি। তো তার পার্সপেক্টিভে অনেকে আমাকে বলছো যে স্যার সংখ্যা রূপান্তর নিয়ে আমাদের কিছু প্রবলেম আছে, এগুলি নিয়ে কাজ করেন। তো এখানে বিশেষ করে আমি চেষ্টা করেছি আজকের ক্লাসটা এমনভাবে করতে যেন বিশেষ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয় ইয়ারের স্টুডেন্টরাই বেনিফিটটা পায়। তো যেটা একেবারেই না বললে নয় যে তোমরা মেন কথা হচ্ছে যে সবাই ক্লাস করার আগে পূর্ব থেকে কিছুটা প্রিপারেশন নিয়ে আসবে, যে তুমি কি বিষয়ের উপর ক্লাস করতেছো। তোমাদের প্রত্যেক স্যাররাই কিন্তু ক্লাস নিয়ে যাওয়ার আগে টপিকসগুলি নিয়ে একটা পোস্ট দেয়, তাই না? আমাদের যে লাইভ পেজটা আছে, অনলাইন লাইভ ক্লাসের যে পেজটা আছে ওইখানে। তো টপিক্সটা নিয়ে ক্লাস করার আগে তোমরা পূর্ব থেকে প্রিপারেশন নাও। যেহেতু অনলাইন ক্লাস সেশন অনেক দিন ধরেই চলতেছে, আশা করি তোমরা অনেকেই হ্যাবিচুয়াল হয়ে গেছো। তো এভাবেই কন্টিনিউ করতে হবে যে কয়দিন বিশ্ব পরিস্থিতি ঠিক না হয়। তো ওইভাবেই নিজেকে রেডি রাখতে হবে, কেমন? তো যাই হোক, আমি আমার আজকে টপিক শুরু করি। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে সংখ্যা রূপান্তর, তাই তো? সংখ্যা রূপান্তর মূলত কী কারণে প্রয়োজন? কারণ আমরা হচ্ছে যে এখন বর্তমান সময়ে যে সংখ্যা পদ্ধতিগুলি নিয়ে কাজ করি সবগুলি পজিশনাল সংখ্যা পদ্ধতি, তাই তো? এমনিতেই আমরা জানি সংখ্যা পদ্ধতিগুলি দুই ধরনের হয়ে থাকে, নন পজিশনাল, পজিশনাল। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আমাদের বইগুলিতে বিভিন্ন আলোচনা দেখতে পাচ্ছি, তাই তো? এছাড়াও এর বাইরেও অন্যান্য অনেক সংখ্যা পদ্ধতি আসতে পারে পজিশনালের বাইরে। বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল এর বাইরে 5 ভিত্তিক, বিশেষ করে মাদ্রাসা বোর্ড 2016 অথবা 17 কোশ্চেনটা তোমরা দেখো, তো এখানে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে একটা কোশ্চেন কিন্তু আসছে। তার মানে আমরা যদি মনে করি যে এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির বাইরে কোনো সংখ্যা পদ্ধতি নেই বা তা আসবে না, এটা ভুল ধারণা। সো আমি নিজেকে এমনভাবে রেডি রাখতে হবে যেন যে কোনো সংখ্যা পদ্ধতির আলোকে আমরা কি করতে পারি, নিজেকে প্রিপেয়ার রাখতে পারি, মানে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারি। এতে করে আমাদের পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো আজকে চলে যাই যে সংখ্যা রূপান্তরের আগে আমরা যে পজিশনাল সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদগুলি এগুলো আমরা সবাই জানি, যেগুলি কী কী: বাইনারি, অক্টাল, দশমিক বা ডেসিমেল, হেক্সাডেসিমেল। এই তো বাইনারিতে সংখ্যা প্রতীক 0-1, এর বেজ হচ্ছে 2। সেমভাবে অক্টালের 0 থেকে 7, এর বেজ 8। এগুলি তোমরা সবাই জানো, তারপর আমি একটু বলার কি। 0 থেকে 9 হচ্ছে মৌলিক প্রতীক দশমিকের, এই জন্য দশমিকের বেজ 10। ওকে, এখন সংখ্যা রূপান্তর পদ্ধতিটা যেহেতু 4টা সংখ্যা পদ্ধতি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির 4 প্রকার নিয়ে আমরা কাজ করি, তাই তো? তাই এখন এই সংখ্যা রূপান্তরকে আমরা বিশেষ করে আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম অনেকেরই মধ্যেই দেখছি প্রবণতা আছে যে গুলায় ফেলা, যে কোথায় গুণ করবে, কোথায় ভাগ করবে। এর মেইন কারণটা হচ্ছে কি, আমরা আসলে কনসেপ্টটাই ক্লিয়ার না যে আসলে সংখ্যা রূপান্তরটা কেন হচ্ছে, কেন ভাগ হচ্ছে, কেন গুণ হচ্ছে, এখানে অন্য কি গুণ ভাগ ছাড়া অন্য কিছু করা যেত কি না, এই কনসেপ্টগুলি ক্লিয়ার না।
আর ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এই কোশ্চেনগুলিও করতে পারে না যে স্যার আমার মূলত বেসিক্যালি এই জায়গায় প্রবলেম। ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে তোমরা আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখো, আর যারা এখনও দেখতে পাচ্ছ না বা জয়েন করতে পারোনি তারা ভিডিওটা বারবার করে মনোযোগ দিয়ে দেখবে। আশা করি আজকের পর সংখ্যা পদ্ধতির মোটামুটি জটিলতাগুলি যাবে। তো আমরা আমাদের এই বিশাল একটা ব্যাপক কাজকে, মানে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, এই ব্যাপক কাজটাকে করার সুবিধার্থে 3টা ভাগে ভাগ করছি। ধাপ 1, ধাপ 1 আমরা যেটা করব, দশমিক থেকে বাইনারিতে যাব, সেমভাবে বাইনারি থেকে দশমিকে আসবো, তার মানে 2টা রূপান্তর আমরা এখানে দেখব। সেমভাবে দশমিক থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি বা সরি দশমিক, সেমভাবে দশমিক থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে দশমিক। এখানে মূলত কয়টা কনভার্সন আছে সংখ্যা রূপান্তর? 6টা সংখ্যা রূপান্তর আছে, তাই তো? এইটা হচ্ছে ধাপ 1-এ আমরা দেখব যে এই 6 ধরনের রূপান্তরের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা কিভাবে এই রূপান্তরগুলি হয়। দেখো একটা জিনিস লক্ষ্য করো সবাই, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দশমিক থেকে কিন্তু অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলিতে যাচ্ছি। যদি এর বাইরে সংখ্যা পদ্ধতি থাকতো 5 ভিত্তিক, 15 ভিত্তিক, তাহলে কি হইতো? সেম নিয়মটাই অ্যাপ্লিকেবল থাকতো। কেমন? তোমরা কিন্তু এটা ভালো করে লক্ষ্য রাখবে যে যদি দশমিক থেকে অন্য যে কোনো পদ্ধতিতে যদি আমরা যেতাম তাহলে একই নিয়ম ব্যবহার হতো। দ্বিতীয় ধাপে আমরা যেটা দেখব বাইনারি থেকে। দেখো তো বাইনারি থেকে প্রথমে কি কনভার্সন? দশমিক। বাইনারি থেকে দশমিক, কিন্তু দশমিক তো অলরেডি আমরা করে ফেলছি। দেখো বাইনারি থেকে দশমিক উপরে দেখো, এই যে বাইনারি থেকে দশমিক আমরা করে ফেলছি, তাই না? সো এইখানে আর নতুন করে এটা আমাদের দেখার কিছু নেই, তাই না? বাইনারি থেকে কি দেখতে হবে? অক্টাল। সেমভাবে অক্টাল থেকে বাইনারি, তারপর বাইনারি থেকে কি দেখব? হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে আবার বাইনারি। এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপে কয়টা কনভার্সন আছে? 4টা। সেমভাবে 3 নাম্বার ধাপে দেখো অক্টাল থেকে, অক্টাল থেকে আমাদের কী কী কনভার্সন করতে পারা উচিত? অক্টাল থেকে দশমিক অলরেডি আমরা 1 নাম্বার ধাপে করে ফেলছি। তারপর অক্টাল থেকে বাইনারি, এটা 2 নাম্বার ধাপে করছি। তার মানে বাকি রইল কি? অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এই হেক্সাডেসিমাল থেকে আবার কি? অক্টাল। এইটা হচ্ছে 3 নাম্বার ধাপে, এখানে 2টা কনভার্সন। এই হচ্ছে আমাদের টোটাল সংখ্যা রূপান্তর বা নাম্বার কনভার্সন। এই নাম্বার কনভার্সনকে আমরা এই 3টা ধাপে ভাগ করে নিয়েছি যেন তোমাদের বুঝতে ইজি হয়। ওকে, বইগুলিতে যে ট্রেডিশনাল নিয়মগুলি, যে নিয়মগুলি নিয়ে সবগুলি বইতে আলোচনা করা হয়েছে, আমরা প্রথম দিকে করব কি? এই নিয়মগুলি নিয়েই কাজ করব এবং এর রুটটা দেখতে চেষ্টা করব, বেসিক্যালি কী বলা হয়েছে এখানে। কারণ বেসিকটা তৈরি হয়ে গেলে তারপর আমরা শর্টকাট এই সংখ্যা রূপান্তরের আমরা পরবর্তী ক্লাসগুলিতে, বা যদি আজকে নাও সম্ভব হয় যে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের শর্টকাটে কীভাবে সংখ্যা রূপান্তর হয়েছে ওইটা নিয়ে আলোচনা করব। কেমন? তো দেখো প্রথম ধাপটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। প্রথম ধাপটা কী ছিল? দশমিক থেকে। তো আমরা প্রথমে যেটা করব, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, এই কনভার্সনগুলি করব। তার মানে কি? দেখো দশমিক থেকেই সব দশমিক যে কোনো নাম্বারকে বাইনারিতে কনভার্ট করব, দশমিক যে কোনো অক্টালে, দশমিক যে কোনো হেক্সাডেসিমালে করার জন্য আমরা কি করতে হবে? তো নিশ্চয়ই যেহেতু একই দিকে যাচ্ছে ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতিতে, তার মানে কি একটা নিয়মই সবগুলি রূপান্তরের জন্য বলবৎ থাকবে বা একটা নিয়মই অ্যাপ্লিকেবল হবে, তাই না? নিয়মটা কি আমরা একটু লক্ষ্য করি। নিয়মটা হচ্ছে যে আমরা জানি কি সংখ্যার 2টা অংশ থাকে, একটা পূর্ণাংশ, একটা ভগ্নাংশ। ভগ্নাংশ মানে দশমিকের পরের অংশটুকু, আর পূর্ণাংশ হচ্ছে দশমিকের পূর্বের অংশটুকু, তাই না? এই পূর্ণাংশ ভগ্নাংশ 2টা অংশে যদি আমরা বিভক্ত করি তাহলে কি পূর্ণাংশকে আমরা কি করব? আমরা যে সংখ্যা পদ্ধতিতে যাব, ধরো দশমিক থেকে যদি বাইনারিতে যাই তাহলে এর বেস কত? 2। দশমিক থেকে যদি অক্টালে যাই তাহলে এর বেস কত? 8। দশমিক থেকে হেক্সাডেসিমালে গেলে 16। দ্যাট মিন্স দেখো স্থানান্তরিত সংখ্যা পদ্ধতির বেস, মানে আমি যে সংখ্যা পদ্ধতিতে যেতে চাচ্ছি তার বেস দ্বারা পূর্ণাংশ ও ভগ্নাংশকে কি করব? পূর্ণাংশ করব ভাগ, ভগ্নাংশকে করব গুণ করে যে রেজাল্ট পাবো এই রেজাল্টটাকে যোগ করব। যোগ করলেই আমরা কি পাবো? আমাদের স্থানান্তরিত সংখ্যা, মানে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যেতে চাচ্ছি ওই সংখ্যা পদ্ধতিটা পাবো। সবাই বারবার করে
এই নিয়মটা লক্ষ্য করবে। কেমন? ওকে, এখন আসি আমরা প্রথমে দেখব আমরা দশমিক থেকে বাইনারি রূপান্তর। কেমন? দশমিক থেকে বাইনারি রূপান্তরের জন্য দেখো আমরা বাম দিকে একটা সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এক্সাম্পল আকারে যে 56.23 একটা দশমিক নাম্বার আছে, এই নাম্বারটাকে আমরা কনভার্ট করব বাইনারিতে। এখন এটার দুটো অংশ আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, একটা দশমিক ভগ্নাংশ, একটা পূর্ণাংশ। পূর্ণাংশকে পূর্ণাংশে রাখলাম, ভগ্নাংশকে ভগ্নাংশে রাখলাম। এখন পূর্ণাংশের জন্য যে মানটা পাইছি এটা কিভাবে আসছে আমরা একটু দেখি। দেখো প্রথমে পূর্ণাংশকে আমি 2 দ্বারা ভাগ করব, একটু সূত্র অ্যাকর্ডিং টু সূত্র অনুযায়ী। দেখো তো কি কথা ছিল, যে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যেতে চাই তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা এই পূর্ণাংশকে ভাগ করতে থাকবো, তাই না? কতক্ষণ ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসে, ভাগশেষ 0 না আসে। কেমন? ভাগশেষ 0 না আসে। ওকে, এখন দেখো 2 দিয়ে প্রথমে যদি ভাগ করি আমার আসে 28, হাতে কিছু থাকে না। আবার 28কে যদি 2 দিয়ে ভাগ করি থাকে কত? 14। 28 থেকে অবশিষ্ট কিছুই থাকে না, এই জন্য 0। আবার 14কে যদি 2 দিয়ে ভাগ করি 7, অবশিষ্ট থাকে না, এই জন্য 0। তারপর আমি 7কে যদি 2 দিয়ে ভাগ করি 3 দুগুণে 6, হাতে থাকে কত? 1। এই 1 হচ্ছে বাম পাশে আমরা লিখলাম। কেমন? তারপর 2 দিয়ে যদি 3কে আমি ভাগ করি তাহলে কত আসে? 2 1 কে 2, এখন হাতে থাকে 1, তাই না? এখন যদি আমি এই 1কে 2 দিয়ে ভাগ করতে যাই তাহলে কি ভাগ যায়? আমরা জানি কি ছোট সংখ্যাকে ভাগ যায় না, না গেলে কি থাকবে? পুরো সংখ্যাটাই থেকে যাবে, তাই না? অবশিষ্টতে 0। আর শূন্যর মধ্যে যেহেতু 1-এর মধ্যে ভাগ করলে কি হয়? যায় না, যেহেতু 0, আর যেহেতু গেল অবশিষ্ট রইল কত? 1। এখন আমরা যদি নিচ থেকে দেখি, দেখো প্রথমে একটু লক্ষ্য করো যে আমরা প্রথমবার যখন ভাগ করছি কমছে কত? 56 থেকে 28 কমে গেছে, 28 পাইছি। দ্বিতীয়বার ভাগ করাতে কত কমছে? 28 যোগ 14, 56 থেকে বেশি কমছে, তাই না? সেমভাবে আমরা যতবারই ভাগ করতেছি অনেক বেশি পরিমাণ অংশ কমাইতেছি, তার মানে সবচেয়ে বেশি কমছে কোথায়? একদম নিচের অংশটায়, তাই না? 0 চলে আসছে, 56 থেকে 56ই বাদ চলে গেছে। তো আমরা যদি গুরুত্ব দিতে যাই, নিচের ভাগটার গুরুত্ব সবচেয়ে বেশি, এই জন্য নিচের সংখ্যাটাকে আমরা বলতে পারি এমএসবি, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। সেমভাবে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা কোনটা? উপরেরটা, এলএসবি। এখন তার মানে আমি যদি গুরুত্বর দিক থেকে দেখতে চাই কোন সংখ্যাগুলি গুরুত্ব হবে, নিচ থেকে উপরের দিকে আমার গুরুত্বপূর্ণ সংখ্যাগুলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিচেরটা, তারপরেরটা। সেমভাবে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ 0। সুতরাং বলা যায় যে 5 6-এর জন্য আমরা আমাদের যে বাইনারি ভ্যালুটা পাই এটা হচ্ছে 3টা 1 3টা 0। বোঝা গেল? এখন আসি ভগ্নাংশকে। আমরা কি বলছিলাম? ভগ্নাংশকে গুণ করব, তাই না? ভগ্নাংশকে গুণ করব, সবাই কিন্তু লক্ষ্য করো কত দিয়ে? বেস দ্বারা। ভগ্নাংশকে গুণ করতেছি আমি বেস দ্বারা। এখন কতবার গুণ করব এইটা একটা কোশ্চেন। আমি যতবার গুণ করব একটা করে ডেসিমেল পয়েন্ট বের হবে, ঠিক আছে? 1 ঘর করে বের হবে। এখন আমি কয় ঘর পর্যন্ত নির্ণয় করব এটা ডিপেন্ড করবে আমার উপর। আমার দেখো প্রশ্নে যে অংশটা আসছে 0.23, 2 ঘর আছে, তার মানে আমার মিনিমাম 2বার গুণ করা উচিত, ঠিক আছে? ওকে, আমি একবার গুণ করে কি পাই? 0.46। এর 2টা অংশ আসে, 0 একটা পূর্ণাংশ চলে আসছে, আর ভগ্নাংশ একটা অংশ আছে 0.46, তাই না? আমি দুইটাকে 2টা সেপারেট অংশে বিভক্ত করে নিলাম। তারপর দেখো এখন ভগ্নাংশটাকে আবার গুণ করতেছি 2 দ্বারা, গুণ করলে কত আসবে? 96। সেমভাবে 2টা অংশ আছে, এখন ভগ্নাংশকে আবার 2 দ্বারা গুণ করতেছি, গুণ করলে কত আসে? 1.29, তাই না? এই 1টা হচ্ছে কি? পূর্ণাংশ, আর ভগ্নাংশ 92। সেমভাবে আমরা এইভাবে কন্টিনিউ করতে পারি যতক্ষণ পর্যন্ত 0 না আসে, কিন্তু আমরা 3 ঘর পর্যন্ত নিব, এই জন্য 3 ঘর নিলাম। তো দশমিকের সংখ্যাগুলির পজিশন কিন্তু
ডান দিক থেকে বাম দিকে গুরুত্বপূর্ণ, আমরা জানি কি সবার ডান দিকে বাম দিকে সবার বাম দিকের সংখ্যাটার পজিশন সবচেয়ে বড়। যেমন 5-এর পজিশন সবচেয়ে বড় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে 5, তারপর গুরুত্বপূর্ণ সংখ্যা 6, এখানেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা কত 2, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা কম গুরুত্বপূর্ণ সংখ্যা কত 3। তার মানে এখানেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা হবে 0, তারপরে হবে 0, তারপরে হবে 1, সেমভাবে 0 1 1। এই ডট ডটগুলি কেন দেওয়া হয়েছে? যেহেতু আমার ভাগশেষ এখন মিলে নেই। মিলে নেই। সো 0.23 জন্য আমরা কি লিখতে পারি 0.001 এবং এটা কন্টিনিউ হতে পারে। সো আমরা বলতে পারি কি এখন এই অংশটাকে এবং এইখানে পূর্ণাংশকে যোগ করলে আমরা এই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাই। ঠিক আছে, বাইনারি যে রূপান্তরটা করলাম আমরা, সেমভাবে আমরা এখন অক্টাল রূপান্তরটা করব। দেখো অক্টাল একটা সংখ্যা আছে, সংখ্যাটা কত 56.23, এই দশমিক, এই সংখ্যাটাকে আমরা অক্টালে নিতে চাইলে কি করব? সেমভাবে এখন কি করব, অক্টালে বেস কত 8, পূর্ণাংশকে কি করতে হবে 8 দ্বারা ভাগ করতে হবে, তাই না? এই যে 8 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে কত আসতেছে দেখো। সেমভাবে আমরা দেখতেছি যে 7 হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা এমএসবি এবং 0 হচ্ছে কম গুরুত্বপূর্ণ, এই জন্য মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এমএসবি পুনরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মানে আমি যে বাংলা অর্থটা বললাম, বাংলাটা কি বলছি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা, তাই না? সবচেয়ে বেশি ইংরেজি হচ্ছে মোস্ট সবচেয়ে বেশি, গুরুত্বপূর্ণ ইংরেজি হচ্ছে সিগনিফিক্যান্ট। যেহেতু এখানে পুরো একটা সংখ্যা না, একটা কি, এটা একটা সংখ্যার একটা বিট বা একটা অংশ, এই জন্য আমি বলতে পারি পুরো সংখ্যার সাপেক্ষে এই বিটটা আমার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য, মানে এটার মান সবচেয়ে বড়। এই জন্য মোস্টের এম, সিগনিফিক্যান্টের এস, বিটের বি, এমএসবি বলা হয়। সেমভাবে আমার জন্য এই বিটটার পজিশন ওয়াইজ ভ্যালু সবচেয়ে কম, এই জন্য এলএসবি মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। কেমন? তো আমরা যেটা গেল 5-6 দশমিকের জন্য অক্টাল পজিশন পেলাম এত। এখন এটাকেও ভগ্নাংশকেও যদি আমি ভাগ করি এই রূপান্তরটা পাই। আশা করি এটা আর আমার বলতে হবে না কেন কীভাবে হয়েছে, তোমরা বুঝে গেছো। সবাই ক্যালকুলেটর নিয়ে গুণটা করে দেখবে। তার মানে আমরা অক্টাল রূপান্তর করলে দেখো একই নিয়ম অ্যাপ্লাই করে আমি দশমিক থেকে বাইনারিতে যেভাবে গেছি, দশমিক থেকে অক্টালেও সেমভাবে আসছি, তাই না? এখন দেখো অক্টাল থেকে দশমিক থেকে হেক্সাডেসিমাল, তাহলে কি করতে হবে, আমাকে 16 দ্বারা গুণ করতে হবে, তাই না? 16 দ্বারা ভাগ, 16 দ্বারা গুণ, সেম নিয়ম অ্যাপ্লিকেবল। সবাই দেখছো, এটা নতুনই কিছু নাই, তাই না? এই রূপান্তরটা সবাই আশা করি বুঝে গেছে। এখন তোমাদের সবার হোমওয়ার্ক হচ্ছে এই দশমিক সংখ্যাগুলিকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এক্সারসাইজ করা। আমি আবারও বলতেছি, তুমি যতই ক্লাস করো কোনো লাভ নাই যদি এক্সারসাইজ কমপ্লিট না করতে পারো। এক্সারসাইজ কমপ্লিট করে সবাই গ্রুপে জমা দিবে, আমি এগুলি কারেকশন দিব। কেমন? সবাই গ্রুপে জমা দিবে অবশ্যই। ঠিক আছে, ওকে। এখন আমরা প্রথম ধাপের দ্বিতীয় অংশে চলে আসি। দ্বিতীয় অংশে কি, আমরা তো প্রথম অংশে কী করছি, দশমিক থেকে বাইনারিতে গেছি, দশমিক থেকে অক্টালে গেছি, দশমিক থেকে হেক্সাডেসিমাল গেছি। এখন আমাদের কি করতে হবে, দশমিক থেকে, এখন আমরা বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক আবার ফিরে আসতে হবে, তাই না? এখন এইটার জন্য তো আমাদের একটা সূত্র প্রয়োজন, তাই না? এখন কেউ আমাকে একজন বলো তো, ধরো তুমি তোমার বাসা থেকে কলেজে গেছো, কলেজ প্রথম দিন যখন গেছো তুমি কলেজটা চিনো না, তোমার আব্বু তোমাকে চিনাই নিয়ে গেছে। যখন তুমি বাসায় ফিরবে তখন কি আর বলতে হইব যে তুমি বাসায় কিভাবে যাবে? সিনারিটা অটোমেটিক তুমি বুঝে যাবে, তাই না? আমরা তো আসলে নতুন কিছু করছি না, একই রূপান্তর একবার গেছি, এখন ফিরে আসবো। তার মানে কি করতে হবে, একই সূত্র বলবৎ থাকবে, কিছুটা চেঞ্জ হবে, তাই তো? কেমন চেঞ্জ হবে একটু আমরা এই এক্সাম্পলটা দেখি। ধরো তুমি তোমার বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, বাসা থেকে প্রথমে বাস স্টপে গেলা, বাস থেকে নেমে তুমি একটা রিভার ক্রস করলা, রিভার ক্রস করে তোমার কলেজ। তুমি যখন বাড়ি ফেরার সময় তুমি কি দেখবে, কলেজ বিল্ডিং থেকে নিশ্চয়ই আগে রিভার ক্রস করবে নাকি বাসে উঠবে?
রিভার ক্রস করবে, তারপর রিভার ক্রস করে তুমি কি করবে, বাসে উঠবে, তারপর তোমার বাড়ি চলে আসবে। দেখো প্রসিডিউরটা সবাই লক্ষ্য করো। একই ব্যক্তি, তুমি ব্যক্তি যে কলেজে গেছো বাড়ি থেকে, যে পথ ব্যবহার করছো আসার জন্য একই পথ ব্যবহার করছো, কিন্তু বিপরীত ক্রমে, মানে বিপরীত দিক থেকে আসছো, তাই না? সেম নিয়মটাই আমরা এখন এইখানে ব্যবহার করতে যাব। ওকে, এর পূর্বে আমরা একটা কাজ করি, যে আমরা সংখ্যা সম্পর্কে একটা কনসেপ্ট নিয়ে নিই। সংখ্যা সম্পর্কে কনসেপ্টটা মানে কি, সংখ্যা মূলত কিভাবে গঠন করা হয়। তোমরা কেউ লক্ষ্য করছো যে পজিশনাল সংখ্যা পদ্ধতির এই ব্যাপকতার কারণ হচ্ছে যে সে অসংখ্য নতুন নতুন সংখ্যা তৈরি করতে পারে, মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার কোনো মিল নাই। এই সংখ্যাগুলি মূলত কিভাবে তৈরি হয়, ধরো দশমিক একটা সংখ্যা 768, তাই না? এই সংখ্যাটা কিভাবে গঠন হচ্ছে দেখো তো। আমি যদি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা বলি, সেটা কত, 8। কেন? এটা হচ্ছে 8 গুণ 1 হয়েছে। তারপরে গুরুত্বপূর্ণ সংখ্যা কত, 6। এটা কেন? কারণ এইখানের প্রত্যেকটা সংখ্যার একক স্থানীয় সংখ্যাটার 10 গুণ করে বড়, তাই না? তারপরের সংখ্যাটা দেখো কত, 100 দ্বারা তার গুণ করা বড়, 100 গুণ বেশি। এর কথাটার সারার্থ দ্বারা এইরকম যে একক স্থানীয় অঙ্কটা যেহেতু এর বেস কত, 10, বেসের শূন্য পরিমাণ বড়, তারপরটা কি, বেস পরিমাণ বড়, দেখছো, বেস টু দ্য পাওয়ার 1। দেখো শূন্য এর এত গুণ করে বাড়তেছে, কত গুণ করে, শূন্য থেকে 1, এ ডাবল হয়েছে। তারপরটা কত হবে, এর দ্বিগুণ করে, দশমিকের ডাবল গুণ। ঠিক আছে, দেখছো পজিশন ওয়াইজ বাড়তেছে। এখন যার যার পজিশনে যে যে ভ্যালু অ্যাসাইন করে, যেমন প্রথম পজিশনটা আমার কত ভ্যালু দিচ্ছে, 8, দ্বিতীয় পজিশনটা 60, তৃতীয় পজিশনটা 700। এই সবগুলি যদি আমি কম্বাইন করি তাইলে আমরা আমাদের সংখ্যাটা পাচ্ছি, তাই না? এইটাই হচ্ছে সংখ্যা তৈরির বেসিক নিয়ম। এখন সেমভাবে যদি আমি বাইনারি সংখ্যাটা দেখি, দেখো তো কোনো চেঞ্জ আছে? প্রথম সংখ্যাটা কত, 0 ইন্টু 1, তারপরটা কত হবে, 1 ইন্টু 2। কেন 2 হলো? এটা বেস কত, 2। এখানে বেস কত ছিল, 10, এই জন্য 10 গুণ করে বড় হয়েছে। এখানে বেস কত, 2, 2 গুণ করে বড় হচ্ছে। দেখো তার মানে সংখ্যাটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 0, 2 টু দ্য পাওয়ার 1, 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 2। দেখছো, তার মানে সবগুলি সংখ্যার যোগফল আমার এই 110। সেমভাবে পৃথিবীতে যত সংখ্যা পদ্ধতি আছে, আমি যদি হেক্সাডেসিমেলে যাই তাহলে কি হবে দেখো তো, 16 গুণ করে বড়, কারণ কি এর বেস কত, 16। এর মানে দাঁড়াচ্ছে 16 টু দ্য পাওয়ার 0, 16 টু দ্য পাওয়ার 1, 16 টু দ্য পাওয়ার 2। দেখছো, এইরকম করে আমরা পজিশনাল যে কোনো সংখ্যা পদ্ধতি তৈরি করতে গেলে প্রত্যেকটা সংখ্যার যে পদ্ধতিতে যেতে চাই তার বেস পরিমাণ করে একটা একটার পজিশনাল বাড়তে থাকবে, তাই না? এইটা হচ্ছে সংখ্যা পদ্ধতির মেন নিয়ম। এই যে যোগ করা মানে কি বোঝাচ্ছি, প্রত্যেকটা সংখ্যা প্রতীক তার পজিশন অনুযায়ী কত মান ধারণ করতেছে, ওই মানের সঙ্গে পরবর্তী সংখ্যা পদ্ধতি যে মান ধারণ করতেছে তার যোগ করলে আমরা এই পজিশনটা পাই। বোঝা যাচ্ছে? ওকে, আমরা এখন বাইনারি থেকে দশমিক দেখব। ঠিক আছে, বাইনারি থেকে দশমিক দেখব। কিভাবে দেখব? তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা যখন দশমিক থেকে বাইনারি গেছিলাম কি করছিলাম, বেসগুলিকে সংখ্যা, এই সংখ্যাগুলিকে পূর্ণ অংশগুলিকে গুণ করছিলাম, ভগ্নাংশগুলিকে ভাগ করছিলাম। তাহলে এখানে কি করব, উল্টাটা করব, পূর্ণ অংশগুলিকে ভাগ করব, গুণ করব, তাই না? দেখো তো পূর্ণাংশগুলি কত, 1 1 1 1 1 0, এই হচ্ছে আমার পূর্ণাংশ, তাই না? 1 1 1 0 1 পূর্ণাংশ না? এই পূর্ণাংশকে আমি কি করব, গুণ করব। গুণ করব কত দ্বারা, এর বেস দ্বারা। বেস কত, 10 দ্বারা নাকি 2? কেন 2? কারণ আমি যখন ভাগ করছিলাম কত দিয়ে করছিলাম, 2 দ্বারা। তার মানে গুণ করবো আমি কত দ্বারা, 2 দ্বারাই। অতএব 10-এর কোনো কাজ নাই, তোমরা কিন্তু এটা মাথায় একদম ঢুকাই নিবে, 10-এর কোনো কাজ আদৌ নাই। এই জন্য আমি 2 দ্বারা গুণ করতেছি। ভগ্নাংশটারে তাহলে কি করবো, আমি ভাগ করব। কত দিয়ে ভাগ করব,
2 দ্বারা ভাগ করব। এখন এই 2 দ্বারা ভাগ করলে কি আদৌ রেজাল্ট আসবে, বা 2 দ্বারা গুণ করলে রেজাল্ট আসবে? আমরা জানি কি সংখ্যা প্রতীকগুলি যার যার পজিশন ওয়াইজ নতুন নতুন একটা ভ্যালু তৈরি করে, তাই না? এখন এই 2-এর পজিশন আর এই 2-এর পজিশন, এই 2-এর পজিশন, এই 2-এর পজিশন নিশ্চয়ই সমান না? সমান? একটু আগেই দেখলাম আমরা সমান যেহেতু না, তার মানে যার যার নিজ নিজ পজিশন অনুযায়ী কত ভ্যালু তৈরি করে সেটা আমরা দেখতে হবে। ওকে, এবং এই ভ্যালু পজিশন ওয়াইজ যে ভ্যালুগুলি হবে ওই ভ্যালুগুলি যোগ করলেই আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো। অ্যান্ড এই পজিশনটা কত? পূর্ণাংশর 0, তারপর 1, তারপর 2, তারপর 3। ভগ্নাংশের বেলা দেখো আমি বলছিলাম এইটার পজিশন সবচেয়ে বড় 1, তারপরটা এটার পজিশন সবচেয়ে বড়, তারপরটা, তারপর ছোট, তারপর এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। এখন এই পজিশনের মান কত আমরা সেটা দেখব। এই একদম রাইট মোস্ট পজিশনের ভ্যালু হচ্ছে 0.25, তারপরটা হচ্ছে 0.05, তারপরটা হচ্ছে 1। তোমরা এগুলি সব ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিও। যোগ করলে আমাদের রেজাল্ট আসছে কত? এত। আশা করি সবাই এটা বুঝতে পারবা, তাই না? এখন যদি আমরা অক্টাল থেকে দশমিকে যাই তাহলে কি করতে হবে বলো তো? পূর্ণাংশকে গুণ করতে হবে, সেম ভগ্নাংশকে ভাগ করতে হবে। আমার এই পূর্ণাংশকে গুণ করতে হবে, ভগ্নাংশকে ভাগ করতে হবে নাকি? কিন্তু আমি এখানে গুণ দিলাম কেন? লক্ষ্য এইগুলি তো ভগ্নাংশ, তাই না? এটা একটা পূর্ণাংশ। 1 2 কি ভগ্নাংশ। ভাগ করছি কেন? ভাগ করছি এখন আমরা দেখব সেটা একটু পরে। দেখো এগুলি যোগ করব। এই যে দেখো আমরা জানি কি যখন আমি ভাগ করি বেস কত থাকে? নিচে থাকে। গুণ চিহ্ন দিলে পাওয়ারটা কি হয়? মাইনাস হয়ে উপরে চলে আসে। তার মানে 8⁻1 লেখা যে কথা 1 ভাগ 8⁻1 লেখা একই কথা, তাই না? এখন যার যার পজিশন ওয়াইজ ভ্যালুগুলি যদি আমরা যোগ করি কত আসবে? আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। হেক্সাডেসিমালের জন্য দেখো তো, আশা করি হেক্সাডেসিমালেরটাও তোমরা বুঝে গেছো। পজিশন ওয়াইজ ভ্যালুগুলি আসছে এবং এগুলির পারস্পরিক যোগফল হচ্ছে এটা। এখন আমি মনে করি যে প্রথম স্টেপে যে আমরা 6টা রূপান্তর করলাম একটা সূত্রের জন্য, একটা নিয়মে বলবৎ রেখে সবগুলি রূপান্তর আমরা করে ফেলছি, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে এই এক্সারসাইজগুলি করে সবাই গ্রুপে জমা দিবে, কেমন? ওকে, আজকের জন্য এতটুকুই। আশা করি সবাই ভালো থাকবে। আর ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছে, আর 1 মিনিট সময় আছে। সবাই কিন্তু আবারও বলতেছি তোমরা মেন্টালি প্রিপারেশন রাখো, যে কোনো সময় পরীক্ষা চলে আসতে পারে। তোমরা যদি বাসায় পড়াশোনা একদম ছেড়ে দাও তাহলে কিন্তু বিপদ। কেউ বাসায় পড়াশোনা একদম ছেড়ে দেওয়া যাবে না। প্রয়োজনে ভিডিওগুলি বারবার দেখবে, বিভিন্ন স্যাররা যে লিঙ্কগুলি দিচ্ছে, সবাই তো অনলাইনে থাকো আমি জানি, আমি মোটামুটি সবাইকে অনলাইনেই দেখতে পাই। সো আশা করি যে সবাই যারা বন্ধুবান্ধবরা আসো ইন টাইমে ক্লাস করছো না সবাইকে ইনভাইট করবা যে ক্লাসে জয়েন করার জন্য। ক্লাসে যত বেশি জয়েন করতে পারবে তত বেশি বেনিফিট, ঠিক আছে? আর তোমাদের উপস্থিতির রেট অনেক কম, আশা করি সবাই উপস্থিত থাকতে চেষ্টা করবে, কেমন? ধন্যবাদ। পরবর্তী ক্লাসের পূর্বেই কিন্তু সবাই, পরবর্তী ক্লাস কি নেক্সট বুধবার আমি সংখ্যার কনভার্সনের দ্বিতীয় অংশটুকু নিয়ে আলোচনা করব। অতএব এর পূর্বেই সবাই এক্সারসাইজগুলি করে খাতায় ছবি তুলে গ্রুপে জমা দেবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।